টিকিট পেয়ে কি কল্যাণ ব্যানার্জিকে ফোন করেছিলেন? মানে আমি বলছি তৃণমূলের সাংসদ, দীর্ঘদিনের নেতা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি একটা ফোন করেছিলেন? তৃণমূলের নেতাদের লোকে একে তাকে পার স্কোয়ার ফিট বলে চিৎকার করে। এই পার স্কোয়ার ফিট কনসেপ্টের উদ্ঘাটন হচ্ছেন তৃণমূলের সেই সময়কার মেয়র, আজকে বিজেপির প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওইদিকে বিজেপির রথীন চক্রবর্তী। তো এই দুজন হেভিওয়েট বেশি কাকে মনে করছেন? আমার থেকে হেভিওয়েট ওনারা কেউ নন। রথীন বাবুর জন্য অমিত শাহ বা স্বয়ং নরেন্দ্র মোদী এসে ভোট চাইবেন, আবার প্রসূন বাবুর জন্য ভোট চাইতে চলে আসবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীর জন্য কে আসবে? কমিউনিস্ট পার্টির প্রার্থীরা কোনোদিন ওয়েটের উপর নির্ভরশীল হন না। অনেকেই বলছেন যে প্রোডাক্টটা খারাপ কিন্তু সেলসম্যানগুলো খুব ভালো। অনেকেই বলছেন, দীপশিতা, মীনাক্ষী, প্রতিকূল, আরও অনেকে আছেন, সেলসম্যানরা খুব ভালো কিন্তু প্রোডাক্টটা চলছে না মার্কেটে। এই টার্মিনোলজিতে আলোচনা করতে থাকেন তাহলে কোম্পানি চালানো আর সরকার চালানো তো এক বিষয় হয়ে যায়, যেটা হচ্ছে মানে এই মুহূর্তে চলছে। আপনারা ইলেকট্রাল বন্ড নিয়ে কোর্টে গেছিলেন এবং জিতেছেন, তো যে ইস্যুতে আপনারা ইলেকট্রাল বন্ডটা নিয়ে গেছিলেন সেই একই ইস্যু তো কংগ্রেসও পড়ে বসে আছে, তাহলে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট কেন করলেন? আপনি কি চালাতে চাইছেনটা খুব ইম্পর্টেন্ট। এনজিও নয়, পার্টি চালাতে হবে, পার্টিটাই চালানো। যেভাবে আমি বামেদেরও হাওয়াই ছুটি পড়তে দেখছি এবার লোকসভা নির্বাচনে, যে কোনো দিন কিন্তু কেউ হাওয়াই ছুটি প্রতীকটা নিয়ে নিতে পারে, আমার যা মনে হচ্ছে। অ্যাপ্লাই করলে বোধহয় পাওয়াও যেতে পারে এখন। ইলেকশন বন্ডে গোপনে কাউকে টাকা দেওয়ার থেকে বরং শর্ত চাপানোটা আরেকটা কোথাও যেন বেড়ি পুড়িয়ে দেওয়া। শিল্পপতিদের পেট ভরানো বা শিল্পপতির ছেলের বিয়েতে লাড্ডু খাওয়ানো সাংবাদিককে এটা আমাদের কাজ। হাওয়াই ছুটি পড়ে মানে ভোটের প্রচারে গেলে কি মানে ভোটারদের কাছে, প্রার্থী হিসেবে ভোটের প্রচারে গেলে তো ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাটা কি বাড়ে? চটিবাবুকে কোনোদিন একটা মানে কোনো জায়গায় গিয়ে ফেস টুপি পড়তে হয়নি। আবার জ্যোতিবাবুকে কোনোদিন দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই নাটক করতে হয়নি, কোনো পুজো করছেন বা কিছু করছেন, তিনি তার মতন চলেছেন। আমি যদি আমার কাজটা যদি ঠিক করে করি তাহলে আমার মনে হয় আপনি হাওয়াই চটি করুন আর আপনি অন্য কোনো জুতো করুন, এটা খুব একটা ম্যাটার করে না। পৃথিবীর অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে আমি আশ্চর্য হব না কয়েকদিন বাদে হাওড়ার যদি না আছে এখন। অতি বাম সমর্থকও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা চলছে তাতে সরকার বদলানোর কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে তো সেটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। তার মানে কি আপনি বলতে চাইছেন এখন আইনসভা নয়, পার্লামেন্ট বা সংসদ কক্ষ এখন আইনসভা নয়, এখন বিল পাস সভা হয়ে যাচ্ছে? বিজেপি যদি আবার সরকার করে এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা যদি চলে আসে, ভারতে তো ভোট হবে না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আর প্লাস নিউজ রুমে আজকে সব্যসাচী চ্যাটার্জি, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, যিনি এবার হাওড়ার লোকসভার প্রার্থী বামেদের। সব্যসাচী, স্বাগত। এত ব্যস্ততার মধ্যেও আর প্লাস নিউজ রুমে আসার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো। আপনাদেরও ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এই যে আলোচনার একটা সুযোগ পেলাম, অনেকদিন বাদে আসলাম আর কি। আর সময় তো হচ্ছে না, প্রচারের মধ্যেই থাকতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোথাও মনে হচ্ছে না টেলিভিশন স্টুডিওতে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন ডিবেটে এবং অবশ্যই হাইকোর্টে অনেক বেশি স্বচ্ছন্দ সব্যসাচী, তার থেকে বরং এই হাওড়ায় এই মুহূর্তে অলি গলিতে রোদের মধ্যে এইভাবে ঘুরে বেড়ানোর থেকে এটাই ভালো ছিল না? সব স্বাচ্ছন্দ্যগুলো তো আসলে মিশিয়ে দিতে হয় কোনো একটা জায়গায় গিয়ে, এবং সেই স্বাচ্ছন্দ্যগুলো যাতে এনশিওর থাকতে হয় প্রত্যেকটি মানুষের জন্য, তার জন্যই হচ্ছে এই লড়াই। স্বাচ্ছন্দ্য নিয়ে তো চিরকাল থাকতে পারে না, বেশিরভাগ মানুষ সেখানে ভালো নেই সারা দেশে, সারা রাজ্যে। সেখানে কোনো একটা জায়গাতে আমাদের সবাইকেই নেমে আসতে হয়, ওতেই নামতে হয়। আর মানুষের সাথে যদি অন্তর মেলাতে হয় মানুষের, তাহলে রাস্তাকেই বেছে নিতে হয়। রোদ, জল, বৃষ্টি, এগুলো খুব একটা বড় কথা লাগে না, বড় সমস্যা হয় না। টিকিট পেয়ে কি কল্যাণ ব্যানার্জিকে ফোন করেছিলেন? মানে আমি বলছি তৃণমূলের সাংসদ, দীর্ঘদিনের নেতা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি একটা ফোন করেছিলেন? কখনোই করিনি, কোনোদিনই করিনি। কিন্তু ওনাকেই তো ধন্যবাদ জানানো উচিত। কেন? এই যে নন্দীগ্রাম, লালগড়, সিঙ্গুরের মামলা,
একের পর এক মামলা পরিবর্তনের আগে করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নিজেকে আইনজীবী হিসেবে, সাংসদ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, সেই পথ ধরেই কোথাও হাইকোর্টে আপনারা না, আপনি, আপনার অনুজ প্রতিম সায়ন আজকে লোকসভার টিকিট স্মৃতি আমাদের খুব সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আইনজীবীদের রাজনীতিতে আসা এর ইতিহাস আমাদের দেশে শতবর্ষ আগে থেকে আছে। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকে আমরা প্রতিকৃত ধরতে পারি। স্যার রাসবিহারী ঘোষ, তাকে আমরা প্রতিকৃত ধরতে পারতাম। আইনজীবী ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রতিকৃত ধরতে পারতাম। আইনজীবী থেকেছেন স্বাধীনতার আগে পরে অনেক আইনজীবী, যারা আমাদের দেশে জওয়াহরলাল নেহরু হতে পারেন, মতিলাল নেহরু হতে পারেন, সবাই আইনজীবী ছিলেন। স্বাধীনতার পরে আমাদের রাজনীতিতে বাম ঘরানাতে আপনি নরনারায়ণ গুপ্ত, স্নেহাংশু আচার্য, সোমনাথ সোমনাথ চট্টোপাধ্যায়, অরুণ প্রকাশ চ্যাটার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই ধারা তো বহমান। আইনজীবীরা রাজনীতিতে থাকবেন না, সেটা তো একটা অস্বাভাবিক বিষয় হয়, কারণ দিনের শেষে এটা আইনসভা, আইন তৈরি হয়। আমি কালকেই পড়ছিলাম কোনো একটি জায়গায় যে আমাদের সংবিধান সম্পর্কে আলোচনার সময় বলছেন যে এটা আইনজীবীরা তারা ড্রাফট করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মানে আইনের পণ্ডিত নিজে তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর আম্বেদকর। এরপরে আমরা কখনো মানে অন্য কারোর দিকে তাকাতে হবে, আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব একটা প্রয়োজন পড়বে। নিশ্চিতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও আইনজীবী, তিনিও রাজনীতিতে আছেন এবং দীর্ঘদিন সাংসদও হিসেবে কাজ করছেন। কিন্তু আমাদের ঘরানাটা অনেক দিনের এবং শতবর্ষের ঘরানা। আমাদের দেশের যে উত্তরাধিকার আমরা বয়ে নিয়ে যাচ্ছি, যার জন্য আমাদের লড়াই, ইন্ডিয়ার লড়াই, ইন্ডিয়া বাঁচানোর লড়াই, সেই উত্তরাধিকারকে বয়ে নিয়ে যাওয়ার জন্যই তো আইনজীবীদের রাজনীতিতে আসতে হয়। এই বললাম, রাস্তায় নামতে হয় কোনো একটা সময়। এটাই বোধহয় সেই সময়, যে সময় আমাদের রাস্তায় নেমে আসতে হবে দেশ বাঁচানোর লড়াই। কোথাও মনে হচ্ছে না যে এই ধারা তো ছিল না, আইনজীবীরা রাজনীতি করবেন এটাই শ্রেয়? শুধুমাত্র আমাদের দেশে নয়, যে কোনো প্রতিষ্ঠিত গণতন্ত্রে আইনজীবীদের একটা স্বতন্ত্র ধারা থাকে। এমনকি পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র যেখানে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেও আইনজীবীরা যুগে যুগে তারা রাজনীতি করেছেন, সেনেটর হয়েছেন, প্রেসিডেন্টও হয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিচারক তিনি ইস্তফা দিয়ে রাজনীতিতে চলে যাবেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তিটা এই মুহূর্তে আলোড়িত হচ্ছে যে কোথাও গোটা হাইকোর্টটাকেই কিনে ফেলেছে কোনো রাজনৈতিক দল, এটাও তো একটা অভিযোগ। কোথাও মনে হচ্ছে না এই ব্যবস্থাটা, মানে আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যাদের প্রতি আমাদের একেবারে বলা যেতে পারে আনুগত্য এবং আমাদের আশার আলো, সেই জায়গায় যেভাবে রাজনীতি নিয়ে বারবার বিদ্ধ হচ্ছে কলকাতা হাইকোর্ট, বিদ্ধ হচ্ছে বিচার ব্যবস্থা, কোথাও মনে হচ্ছে না যে এখন একটা আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে আর রাজনীতি সম্পর্কে যে একটা কোথাও যেন ফারাক ছিল, কোথাও যেন একটা সম্ভ্রম ছিল, সেটা আস্তে আস্তে হানি ঘটছে? আমি ঠিক এইভাবে দেখছি না বিষয়টাকে। বিচার ব্যবস্থা তো রাষ্ট্র ব্যবস্থার একটি স্তম্ভ। রাষ্ট্র ব্যবস্থা বিষয়টাই রাজনৈতিক, আদ্যন্ত রাজনৈতিক। সেই রাষ্ট্র ব্যবস্থার একটা স্তম্ভ রাজনৈতিক হবে, এটাই স্বাভাবিক। ফলে বিচার ব্যবস্থারও একটা রাজনীতি চিরকালই ছিল, এখনও আছে, কিন্তু সেটা বিচার ব্যবস্থার রাজনীতি, জুডিশিয়াল পলিটিক্স। সমস্যাটা হয়ে যাচ্ছে এই যার কথা বললেন, আমি তার এক্সাম্পলটাই দিয়ে শুরু করি, আরও অনেক এক্সাম্পল হয়তো আসবে। এরা মনে করেন, বা এই শ্রেণীর কিছু রাজনীতিবিদ আছেন যারা মনে করেন তাদের যে পার্টি পলিটিক্স, যেটাকে আমরা বুঝি পার্টি রাজনীতি, নির্বাচনী রাজনীতি, তার প্রভাবটাকে সেইখানে যা ঘটছে সেইটা দিয়ে বিচার ব্যবস্থাকে বিশ্লেষণ করব বা বিচার ব্যবস্থার রাজনীতিকে বিশ্লেষণ করব, দেখব, সেটা খুব অন্যায়। আপনি যে কথাটা বলছেন তার সরাসরি ইঙ্গিত হচ্ছে একজন বিচারপতি পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর তিনি বিচারপতি থেকে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে প্রার্থী হলেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বিষয়টা খুব কাঙ্ক্ষিত ছিল, আমি বলবো না, একটা কুলিং পিরিয়ড থাকা উচিত। কিন্তু সেই নিয়ে তো আমাদের আইন কানুন এগুলো তৈরি করারও দরকার আছে, আর তার জন্যই আইনসভাকে আরও বেশি করে ব্যবহার করার দরকার আছে। আইনসভাতে এগুলো আলোচনা হওয়ার দরকার। বিচার ব্যবস্থার ইন্ডিপেন্ডেন্স কতটা থাকছে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি একটা সত্যিই বড় প্রশ্ন। আর যে কথাটা আপনি বলছেন, মানে লার্জার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে তো দেশের বিচার ব্যবস্থার উপরে শাসক দলের প্রভাব, মানে দেশের শাসক দল
তারা যে প্রভাব ফেলছেন সেটা তো আমরা অস্বীকার করতে পারছি না। একটার পর একটা জায়গাতে আমরা দেখেছি এই ধরনের রায় এসেছে, কিন্তু তার ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম দেখেছি আমরা সাম্প্রতিককালে ইলেকট্রাল বন্ডের যে মামলা, সেই মামলার রায়, এবং তারপর থেকেই আমরা দেখছি যে বিচার ব্যবস্থাকে একটু যেন চাপ দেওয়ার চেষ্টা, বিচার ব্যবস্থাকে নিজেদের পক্ষে আনার চেষ্টা, একটি রাজনৈতিক দলের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করানো, এটা তো দেশের শাসক দলও করছেন আর রাজ্যের শাসক দলও করছেন। ফারাকটাতেই দুটোর মধ্যে একজনেরও নেই। আজকে যারা এখানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা দিল্লিতে তাই একই পদ্ধতি অনুসরণ করেন, আর উল্টো দিকে এখানেও তাই হচ্ছে। মানে একই মুদ্রার দুটো পিঠ, এর বাইরে কিছু নয়। খুব সুন্দর বললেন। এটা ঠিক কথা, জুডিশিয়ারির সঙ্গে আমরা রাজনীতিকে, আমরা অবশ্যই তার আলাদা থাকবে, বিচার ব্যবস্থা আলাদা, রাজনীতি আলাদা। কিন্তু আপনি যে আগের প্রশ্নের উত্তরে বলছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতি ছাড়া বা সমাজনীতি ছাড়া বিচার ব্যবস্থাও তো ভিন্ন গ্রহের নয়, তার মধ্যেই অঙ্গাঙ্গিভাবে রয়েছে। তার মানে আপনি বলছেন বিচার ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু আইন প্রণয়ন এই মুহূর্তে আশু করত। অবশ্যই প্রয়োজন আছে। এই যে বিচারপতি নিয়োগের প্রশ্নে যারা নিয়োগকর্তা তারা বিচারপতি, মানে যারা বলছেন কলেজিয়াল সিস্টেম, আমরা তো পক্ষে এই যে জুডিশিয়াল কমিশন তৈরি করার পক্ষে, ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, যে কমিশনের মধ্যে দিয়ে একটা নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করে সেখান থেকে বিচারপতি নিয়োগ হোক, তাহলে তো এই সমস্যাগুলো থাকবে না। এই যে দেখছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তি, তাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে যদি পছন্দ না হয়। আমরা দেখেছি আটকে রাখা হয়েছে, সুপ্রিম কোর্ট বারবার করে গুঁতো দেওয়ার পরেও আমরা দেখছি যে বিচারপতিদের পদ শূন্য থাকছে, পূর্ণ করছে না, কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছেন না। এখানে তো নীতির প্রয়োজন আছে, নীতি প্রণয়নের প্রয়োজন আছে। তার জন্য পার্লামেন্টকেই অ্যাক্টিভ হতে হবে, এবং বিচারপতিদের বিচার, এই যে পার্লামেন্ট তো একটা জায়গাতে কোর্ট অফ ল হিসেবে বসে, সেটা হচ্ছে বিচারপতিদের বিচার করার প্রশ্নে। আমরা দেখেছি যে অতীতেও এটা হয়েছে, বিভিন্ন সময় ইমপিচমেন্ট প্রসিডিংয়ের ক্ষেত্রে পার্লামেন্টে সেখানে তাদের বিচার হয়। এই প্রক্রিয়ার ক্ষেত্রে বিচারপতিদের অ্যাক্টিভিটি সম্পর্কে তদন্তের প্রশ্নে অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, অভিযোগ আসছে, অভিযোগগুলো হাওয়ায় ছড়িয়ে দিলে হবে না, এ নিয়ে আইন প্রণয়ন করতে হবে। আইন হলো, সেই আইনটা এমনভাবে তৈরি করলো বিজেপি সরকার, সেই আইনটা সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিলেন, এবং সেটা অসাংবিধানিক ঘোষণা করার যথেষ্ট কারণও ছিল। বিরাট বড় জাজমেন্ট পাস করলেন, এবং সেই জাজমেন্টের মধ্যেই তারা দেখালেন যে কেন আইনটা অসাংবিধানিক, কেন আইনটা আমাদের সংবিধানের মৌলিক যে ধারাগুলি আছে, মৌলিক অনুচ্ছেদগুলি আছে, তার পরিপন্থী, এবং আইনটা চলে গেল। কিন্তু আমরা কি আবার সেই কলেজিয়াম সিস্টেমের মধ্যে থাকব? আমাদের তো একটা জায়গাতে গিয়ে নতুন আইনটা করার দরকার আছে, এবং কিভাবে সেটা হবে তার জন্য আলোচনা করেই এটা করতে হবে। আলোচনার জায়গাটা কোথায়? পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্ট যদি আলোচনার জায়গা হিসেবে ব্যবহৃত না হয়, পার্লামেন্টে যদি কোনো দল, যারা বিরোধী দল, তাদেরকে বলতেই না দেওয়া হয়, তাদেরকে যদি সাসপেন্ডের কালচার আনা হয়, তাদেরকে যদি দিনের পর দিন কথা বলতে না দিয়ে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা যদি সমালোচনা করেন সরকারের, তাদেরকে যদি আটকে দেওয়া হয়, এবং পার্লামেন্টের আলোচনার ঘণ্টা কমিয়ে দেওয়া, তার মানে কি আপনি বলতে চাইছেন এখন আইনসভা নয়, পার্লামেন্ট বা সংসদ কক্ষ এখন আইনসভা নয়, এখন বিল পাস সভা হয়ে যাচ্ছে? আপনি বলুন না, বিল কেন, অর্ডিন্যান্স রাজ। আপনি যদি সংখ্যা দেখেন, পর বছরের পর বছর কত অর্ডিন্যান্স পাস করিয়েছেন এই সরকার, 14 থেকে 24। আপনি 19 থেকে 24 শুধু দেখছেন কেন? এই সময়কালটাকে 14 থেকে 24 আমার মনে হয় মানে অ্যাজ এ হোল দেখা উচিত আমাদের। এই সময়কালের মধ্যে পার্লামেন্টে আলোচনা হয়েছে একটা আইন পাস করাতে গিয়ে, সেই উদাহরণ তো খুবই কম, এবং পার্লামেন্টে আলোচনা করেছেন এমপিরা, সেই উদাহরণও কম। মানে গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে যাচ্ছে, সেখানে আলোচনা হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিল নাগরিকত্ব সংশোধনী আইন, গুরুত্বপূর্ণ বিল আপনার কৃষি বিলের প্রশ্ন আসে, কোথায় আলোচনা? কোথায়? যেখানে দেশের নীতি বদলে যাচ্ছে, যেখানে দেশের মৌলিক চরিত্র বদলে যাচ্ছে, সেখানে আলোচনা ছাড়া যদি বিল পাস হয়ে যায়, আলোচনা ছাড়া যদি আইনসভাকে বাইপাস করিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে তো সেটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। আর সেই বিপজ্জনক জায়গাতেই আমরা এসে গেছি। যার জন্য দেখবেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যখন
বলছি, বারবার করে এই কথাটা বলছি যে যে ধরুন এই বিজেপি যদি আবার সরকার করে এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা যদি চলে আসে, ভারতে অত ভোট হবে না, ক্যারেক্টারটা বদলে যাচ্ছে, ভোটিং প্যাটার্ন বদলে দেওয়া হচ্ছে, আপনার ওপিনিয়ন দেবার যে সুযোগ ছিল সেই জায়গাটাকে কিন্তু একটা কনভার্ট করে দেওয়া সংকুচিত হচ্ছে। ক্রমশ। একইভাবে আপনি যদি দেখেন এই কালচারটা আমরাও এখানে একটু অভ্যস্ত হয়ে গেছি। মানে আপনি যার নাম বললেন প্রথমে, পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা কটা হয়, মুখ্যমন্ত্রী কটা আলোচনায় অংশগ্রহণ করেন, যে বিধায়করা যাচ্ছেন তারা কি সত্যিই আলোচনা করতে চান, কটা আইন নিয়ে কটা বিতর্ক হয়েছে, খোঁজ যদি করা যায় তাহলে দেখবেন যে বিতর্কের সংখ্যাটা কিন্তু অত্যন্ত নগণ্য, এবং তার যে কোয়ালিটি অফ ডিবেট, যেটার জন্য আমাদের বাংলার আইনসভাই বলুন আর দেশের আইনসভায় বাংলার প্রতিনিধিরা, তারা কিন্তু একটা অন্য মাত্রা দিতেন সমস্ত বিতর্কটাকে, এবং সেটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। এমনটা নয় যে শুধুমাত্র বামপন্থী আইনজীবী সাংসদরা বা বামপন্থী বিধায়করা, উল্টো দিকের যারা ছিলেন তারাও এই টোটাল বিষয়টাতে, সম্পূর্ণ বিষয়টাতে একটা কোয়ালিটেটিভ ডিগ্রেডেশন এটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে। অবশ্যই, কিন্তু সব্যসাচী আমাকে একটা কথা বলতে হবে, হীরেন মুখার্জি থেকে ইন্দ্রজিৎ গুপ্ত থেকে গুরুদাস দাশগুপ্ত থেকে বন্দোখানে সোমনাথ চট্টোপাধ্যায়, সেই রকম বাম সাংসদই বা কোথায় এখন? প্রশ্নটা হচ্ছে বাম সাংসদদের পাঠানোর প্রয়োজনীয়তা এখানেই, এবং যে জায়গাটায় আপনি বললেন যে সেটাই হচ্ছে লড়াই, বাম সাংসদরা লড়াই করেই তারা যেতে। তাহলে আমি কি ধরে সেই লড়াই কেরালার বাম তারা সাংসদ নয়, যদি পার্লামেন্টে বা সংসদে মেধা প্রশ্ন আসে তাহলে বঙ্গজ কমিউনিস্টদের পাঠাতে হবে। কেরালার সাংসদদের মধ্যে থেকে জন ব্রিটিশ অসাধারণ আর্গুমেন্ট করেছেন, অসাধারণ বক্তৃতা করেছেন। আমাদের এখান থেকে সাংসদ ছিলেন সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, তারা অসাধারণ আর্গুমেন্ট করেছেন, ডিবেট করেছেন, আলোচনা করেছেন আইনের উপরে। আমরা দেখি যে এক্সপোজ করেছেন, বিভিন্ন দুর্নীতিকে এক্সপোজ করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। ফলে এটা বঙ্গজ বা কেরালা এরকম আলাদা করে বিষয় নয়, এটা বামপন্থী সংস্কৃতি থেকে উঠে আসা একটি বিষয়। আপনি যদি একে গোপালনকে ধরেন কেরালায়, তিনি সাংসদ ছিলেন, অন্ধ্রপ্রদেশ থেকে পি সুন্দরাইয়া তিনি সাংসদ ছিলেন। আবার বলছি, সাংসদ মানে তিনি জনপ্রতিনিধি, আইন প্রণেতাদের একজন, যারা সেখানে যাচ্ছেন, তার জীবনচর্যা থেকে শুরু করে তার আলোচনা, আইন তৈরিতে তার অবদান, সবটা মিলিয়ে তার একটা ইভ্যালুয়েশন দরকার। অবশ্যই সব্যসাচী, আমার খুব ভালো লাগলো অনেকদিন বাদে কোনো তরুণ প্রজন্মের সিপিআইএম নেতা বা বাম নেতার মুখে আমি এদের নাম শুনছি। মানে আমি তো বিটে রণদীপে থেকে শুরু করে বাসব পুন্নাই থেকে শুরু করে অন্যান্য আরও অনেকের নাম, EMS সাম্বুদিরিপাদ, আজকাল তো শোনাই যায় না। তরুণ বঙ্গজ যারা, সেই অর্থে বলা হচ্ছে যে একদল একঝাঁক তরুণ নেতা নেত্রী উঠে এসছে, তাদের মধ্যে আপনি প্রথম বোধহয় শুনলাম। মানে এখন তো বোধহয় একটু পার্টির ক্লাস বা এই চর্চাটা কমে গেছে। না, চর্চা কিছু কমেনি। আমি আপনাকে বলি, একটা যেটা অ্যাট্যাক আমাদের এই চিন্তার জগতে, মননের জগতে বারবার করা হয়েছে, আমি কোট করেই বলছি। বেশ কিছুদিন আগে একটা বই বেরিয়েছিল রামচন্দ্র গুহর। রামচন্দ্র গুহ, তার অসাধারণ তার লেখনী, তার বইটার নাম মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া। সেখানে অনেকের কথা উনি লিখেছেন, এবং তার একটা যখন তিনি প্রিফেস লিখছেন সেখানে তিনি একটা কেভিয়েট দিয়ে একটা লেখা লিখেছেন, একটা লাইন, যে আমি এখানে কোনো মার্কসিস্টের কথা লিখিনি। EMS এর তো মানে বিশেষ করে ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যে লেখা, মানে লেখাটা যতটা বৃহৎ ততটাই গভীর। কিন্তু এই অ্যাকশনেও মানে ইএমএস একদিকে যেমন তার চর্চা, তার অবদান থিওরি তৈরি করার ক্ষেত্রে, ভারতের কমিউনিস্ট আন্দোলনের মূল মতবাদকে তিনি তৈরি করার ক্ষেত্রে, আমাদের পার্টির মূল যে ধারার আন্দোলন, তার যে আদর্শগত জায়গাটাকে তৈরি করার ক্ষেত্রে, একইভাবে মার্কসিস্ট ইন অ্যাকশন, কেরালা এডুকেশন বিল, আজকে যেটা কমিউনিস্টরা 1957-এ প্রথম চেষ্টা করে বিল পাস করেছেন, সেটা আমরা আজকে দেশে পেয়েছি, যে 14 বছর পর্যন্ত বাচ্চাদের বিনামূল্যে অবৈতনিক শিক্ষা পশ্চিমবঙ্গে আমরা করেছি। আজকে 2009 সালে সারা দেশে হয়েছে এই রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন্স অ্যাক্ট। আমরা 77-এ পশ্চিমবঙ্গে করেছি, প্রথমে 10 ক্লাস পর্যন্ত, পরে 12 ক্লাস পর্যন্ত। ইএমএসের গভর্নমেন্ট সেই সময় যে শিক্ষার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ, তার মূল যে প্রথম পদক্ষেপ সেটা নিয়েছিলেন। এবং এই যে ফান্ডামেন্টাল চেঞ্জেস যেটা কমিউনিস্টরা করে থাকেন, এই জায়গাটাতে
কমিউনিস্টের যে বাধাগুলোকে পেরিয়ে চলতে হয় সেটা তারা কিন্তু বুঝিয়েছিলেন এবং তারা করেছিলেন, যেটা আজকে ভুলিয়ে দেওয়ার একটা ধারাবাহিক চেষ্টা চলেছে। জ্যোতি বসু, আপনি জ্যোতি বসুর লেখা পড়ুন, আপনি জ্যোতি বসুর রচনাবলী পাওয়া যায় ন্যাশনাল বুক এজেন্সিতে 5 ভলিউমে। যদি পড়েন দেখবেন এত সহজে, এবং পলিটিক্যাল বক্তব্যগুলো তিনি এত সহজে তার রাইটিংয়ের মধ্যে দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে গণতন্ত্রর মানেটা কি, রাজনীতির মানে কি, রোল অফ দি কমিউনিস্ট ইন দিস পার্লামেন্টারি সিস্টেম, এটা বোঝাটা বোধহয় খুব জরুরি। এবং সেই ধারাটাকে যদি আমরা না ধরতে পারি, যেটা মানে ডেলিবারেটলি ধরানো হয় না, বিশেষ করে মেইন স্ট্রিমে, সেটা যদি না ধরানো হয়, তার ফলে কিন্তু আজকে দাঁড়িয়ে যে কথাটা আপনি বললেন, যে প্রসঙ্গে এতগুলো কথা এলো, যে আজকে কি এই চর্চাটা কি ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন স্ট্রিমে এই চর্চাগুলো আসলে হচ্ছে না। এখন ল্যান্ড রিফর্মসের কথা কিন্তু আমরা বলি না, যতটা আমরা সন্দেশখালিতে রিভার্স ল্যান্ড রিফর্মসের কথা বলি। এই প্রসঙ্গে আসবো, কিন্তু আমি একবার একটু গোড়ায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে এবার হাওড়া লোকসভা কেন্দ্রে। হাওড়া লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, আমার নিজেরও প্রশ্ন আছে। আমি যে প্রশ্ন দিয়েই শুরু করেছিলাম, যে স্টুডিওতে কথা বলা অথবা মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় বাইট দেওয়া টেলিভিশনে, এগুলো কি অনেক বেশি সহজ এই গ্রাসরুট মানে একেবারে তৃণমূল স্তরে গিয়ে রাজনীতি করার ছাড়া? মানে এই কয়েকদিন ঘুরে কি মনে হচ্ছে? দেখুন, কাজটা সহজ নয়, আমাদেরকে সহজ হতে হয়। যত আপনি মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে সহজ হয়ে যাওয়া, এবং যত আমরা ওই গ্রাসরুট আপনি চলে আসেন, যদি সহজ হয়ে যান, মানুষের সাথে মিলতে পারেন, মিশতে পারেন, মেলাতে পারেন, তাহলে আমার মনে হয় ওর থেকে বেশি সহজ কাজ কিছু হয় না। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আপনার কেন্দ্রেরই মানুষ। তো আমার প্রশ্নটা হচ্ছে, এইদিকে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওইদিকে বিজেপির রথীন চক্রবর্তী। তো এই দুজন হেভিওয়েট বেশি কাকে মনে করছেন, বা কার সাথে লড়াইটা বেশি আরও লড়াকু হবে? আমি জানি না, আমার এফিডেভিটে যদি এরকম একটা কলাম থাকতো, লিখতাম, আমি ওই অ্যাডিশনাল শিট দিয়ে লিখেও দিতে পারি। যদি আপনি লিটারেলি দেখেন, তাহলে আমার থেকে হেভিওয়েট ওনারা কেউ নন, এটা একদম পরিষ্কার। আচ্ছা, ঠিক, একটুখানি হালকা ছলে না বলে যদি আমি আসি, দেখুন, রাজনীতিতে হেভিওয়েট নন এরকম কোনো প্রশ্ন নেই। আমার যারা দুজন প্রতিদ্বন্দ্বী আছেন, এরা প্রত্যেকেই ব্যক্তিগত জায়গাতে তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ। তাদের মধ্যে দুজনেই জনপ্রতিনিধি ছিলেন, একজন হাওড়ার মেয়র ছিলেন, একজন 3 বার হাওড়ার এমপি ছিলেন। মানে মানুষ তাদের দেখেছেন, তাদের পারফরমেন্স দেখেছেন, এবং তাদের পারফরমেন্স কি আমাদের কাছ থেকে না শুনে তার দলের লোকেদের কাছ থেকে শুনলেই বোঝা যাচ্ছে কীরকম পারফরমেন্স। এবং তারা একই সময় একই সঙ্গে দুজন ব্যক্তি একই দলে থেকে একই শহরের জন্য, একই কেন্দ্রের জন্য, মানে হাওড়া কর্পোরেশন তো হাওড়া লোকসভার একটা বড় অংশ, মেজর অংশ, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা নীতি তৈরি করলেন। আজকে তারা আলাদা দুটো দলে প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন। এইসব মানুষ দেখেন, ফলে হেভিওয়েট কি হেভিওয়েট নন সেটা খুব একটা বিচার্য নয়। কমিউনিস্ট পার্টির প্রার্থীরা কোনোদিন ওয়েটের উপর নির্ভরশীল হন না। কমিউনিস্ট পার্টির প্রার্থীরা নীতি নিয়ে লড়াই করতে আসেন, এবং যে কথাগুলো একটু আগেই আমরা বলছিলাম, যাদের কথা হচ্ছিল, জ্যোতির্ময় বসু হতে পারে, সোমনাথ চট্টোপাধ্যায় হতে পারে, সেটা আপনার অন্য যাদের নাম বলছেন, হীরেন মুখোপাধ্যায় হতে পারে। এবং হাওড়াতেই দেখা গেছে যে হেভিওয়েট বলে ওই যাদেরকে বলা হয়, তারা সবসময় লড়াইয়ে জিততে পারেননি। হাওড়ার এমপি কারা ছিলেন? ইলিয়াস সাহেব ছিলেন হাওড়ার এমপি। আপনারা জানেন, ওই সমরেশ বসুর শিকল ছেঁড়া হাতের খোঁজে বই, যার জীবন নিয়ে লেখা, তিনি হাওড়ার এমপি ছিলেন, একদম মজুর, সেই জায়গা থেকে শ্রমিক থেকে পার্লামেন্টে। এবং তাকে সেই সময়কার পার্লামেন্টে কারা? হীরেন মুখোপাধ্যায় এবং ইলিয়াস সাহেব একসাথে তারা ডিবেট করছেন। এই ধারা। হাওড়ার এমপি ছিলেন সমর মুখার্জি, হাওড়ার এমপি ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, এবং এরা প্রত্যেকে কিন্তু মানে শুরু করে হাওড়ার এমপি তৃণমূলের অম্বিকা ব্যানার্জি, বিক্রম সরকাররা ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এটা তো আমাদের খারাপ লাগে ভাবতে, যে হাওড়ার একজন এমপি সম্পর্কে এরকম প্রশ্ন উঠবে কেন? প্রশ্নই বা উঠবে কেন যে তিনি হাতে পেতে ঘুষ নিচ্ছেন? এরকম প্রশ্ন আসছে তো। প্রশ্নটা আসলে এই কথাগুলো যখন মানুষ ভাবতে শুরু করছেন, তখন আর ওয়েটের কোনো মূল্য থাকছে না, ওয়েট তখন হালকা হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রিয়রঞ্জন দাসমুন্সী, বিক্রম সরকার থেকে শুরু করে এই প্রসূন ব্যানার্জির করলেন, এর মধ্যে বাম সাংসদ ছিলেন স্বদেশ রঞ্জন চক্রবর্তী,
এবং এই স্বদেশবাবুর সময় থেকেই আপনি আপনি হয়তো এই লোকসভায় যে ঘুরছেন, বেতর গেট, যেটা খুব সমস্যাদায়ক গেট, একবার মৃত্যু যদি করতে হয় কোনো রোগীকে নিয়ে ওখানে গিয়ে আটকে রাখুন, মারা যাবে, এটা প্রচলিত, আপনি নিশ্চয়ই শুনেছেন। 45 মিনিটের আগে গেট খোলে না, এই একটা সমস্যা। আর একটা হচ্ছে দক্ষিণ হাওড়ায় এই মুহূর্তে জলাভূমি বুঝিয়ে যে প্রমোটারি রাজ, আপনি যদি জিতে আসেন আটকাতে পারবেন? আমি প্রথমে বলছি, প্রথম কাজ হচ্ছে হাওড়াকে বাঁচানো। তার ফার্স্ট কাজ কি? হাওড়ার পরিবেশকে বাঁচানো। হাওড়া দূষিততম শহর, আর এই পরিবেশ বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদের জলাভূমি বাঁচানো, আমাদের হাওড়া শহরের যে প্যাটার্ন, হাওড়া শহরের যে স্কিম, তাকে বাঁচানো। এমনিতে আনপ্ল্যান সিটি, উই আর লুকিং ফর এ প্ল্যান ফর অ্যান আনপ্ল্যান সিটি, যেটা অত্যন্ত কঠিন কাজ। তার মধ্যে দাঁড়িয়ে এই স্বদেশ রঞ্জন চক্রবর্তীর সময়ই এই প্রশ্নগুলো, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স অ্যাড্রেসড হতে শুরু করে। এই যে আজকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা, যেটা বেলেপোল থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যাওয়া যাচ্ছে, কাদের সময়? বামফ্রন্টের সময়। আজকে সাঁতরাগাছি স্টেশনকে কেন্দ্র করে চারপাশের জন্য যে পরিকল্পনা, বামফ্রন্টের সময়। আন্ডারপাস এবং বা ওভারব্রিজ, এর দাবি সেই সময় থেকে। কিন্তু মুশকিল হচ্ছে যে সেই সময়টা চলে যাবার পর যারা এলেন, তারা এতগুলো বছর কি করলেন? আমি কয়েকদিন আগে শুনেছি ওখানকার বিধায়ক তিনি ব্যানার লাগিয়েছিলেন যে 3 মাসের মধ্যে নাকি ওখানে আন্ডারপাসের কাজ হয়ে যাচ্ছে, উইচ ইজ নট পসিবল। আলোচনাটাই তো এগোলো না। আমি দেখছি যে সাংসদ তিনি নিজে এক মিনিট বোধহয় বলেছিলেন, পার্লামেন্টে 0 আওয়ারে তুলেছিলেন, সেটাকে উনি দিয়েছেন। তুললেই তো সাংসদের কাজ শেষ হয়ে গেল না। সাংসদের কাজ ছিল নাকি এটাকে নিয়ে তদবির করা? একজন সাংসদ তো নয়। এই যে বারবার করে বলেন যে সাংসদে পাঠালে দিল্লিতে আমরা এই করে দেবো, ওই করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কী করে নিলেন এত 33-36 জন সাংসদ নিয়ে? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. স্বদেশবাবুর সময়ে থেকেই হাওড়ায় সিপিআইএমের কবরের পেরেকগুলো পোতা হয়েছিল, এক। দ্বিতীয়, স্বদেশবাবুর সময় থেকেই হাওড়ায় যারা সাংসদ হয়েছেন তারাই কি অপদার্থ ছিলেন? স্বদেশবাবুর পর থেকে হাওড়ায় তো বামপন্থীরা সাংসদ পাননি। স্বদেশবাবু আমাদের হাওড়ার শেষ বামপন্থী সাংসদ, তারপর থেকে তৃণমূল না, কংগ্রেস। আমি তো তাই প্রশ্ন করলাম যে স্বদেশবাবু শেষ পেরেকটা মানুষ ঠিক করলো স্বদেশবাবুর সময় ফান্ডামেন্টাল কাজগুলো, তারপরে আমরা ধরে নেব যে এটাকে কন্টিনিউ। তারপরে কারণ দিতে পারি স্বদেশবাবু এবং তার পরবর্তী যত সাংসদ হয়েছেন হাওড়ায় অপদার্থ। স্বদেশবাবুর পর স্বদেশবাবুর করা কাজগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের। আমরা করলেন না তো। অত প্রশ্ন এখানে, স্বদেশবাবু যে কাজগুলো করে গেলেন, রেখে গেলেন, বা কাজগুলোকে কন্টিনিউ করাবার জন্যে যারা জিতলেন, তারা তো সেই কাজগুলো কন্টিনিউ করতে পারতেন। তাদের সাথে তো মেজরিটি ছিল, তাদের সাথে তো হাওড়া পুরসভা ছিল, হাওড়ার এমপি ছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং এত কিছু থাকার পর তারা যদি এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলোর কোনো রকম অ্যাড্রেস না করেন, তাহলে আপনার আন্ডারপাসও হবে না আর ওভারব্রিজও হবে না। কিন্তু দেখা গেছে যে ওই জায়গাতে কত মানুষকে মারা যেতে হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত বেরোতে পারে না। আমি গিয়েছি এই জায়গায়, অ্যাম্বুলেন্স বেরোতে পারে না। আমি গিয়ে যেও দেখেছি সত্যি 45 মিনিট কেন, আমার মনে হয় 45 মিনিটের বেশি সময়ই লাগে। আজকে আর একটা জিনিস আপনাকে বলি, এটা হচ্ছে যারা এলেন তারা কি করলেন, কেন করলেন? আমি বললাম না, কন্টিনিউ করতে পারতেন, করলেন না। একটা নতুন রাস্তা হলো না, একটা নতুন ফ্লাইওভার হলো না, জনসংখ্যার চাপ আছে, তাহলে এগুলো করা উচিত ছিল। পরিকল্পনা যারা করবেন তাদের এগুলো ভাবতে হবে, উচিত ছিল, করলেন না। কি করলেন? রিভার্স কি করলেন? একটা এমআইসি মিটিং করলেন, মেয়র ইন কাউন্সিল মিটিং করলেন, সেই মিটিং থেকে একটা সার্কুলার হলো। আজকে যে পার স্কোয়ার ফিটের গল্প শোনেন, তৃণমূলের নেতাদের লোকে একে তাকে পার স্কোয়ার ফিট বলে চিৎকার করে, এই পার স্কোয়ার ফিট কনসেপ্টের উদ্ঘাটন হচ্ছেন হাওড়ার তৎকালীন যে পৌরসভা 2013 থেকে 18 পর্যন্ত, যদিও পৌরসভা এই মুহূর্তে নেই, 5 বছর পৌরসভাহীন হাওড়া। আমি আসছি সেই প্রসঙ্গে। এই সময়কালে দাঁড়িয়ে পৌরসভাকে নেতৃত্ব দিয়েছেন তৃণমূলের সেই সময়কার মেয়র, আজকের বিজেপির প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। তাহলে কন্টিনিউ করতে পারতেন, কে বাধা দিয়েছিল? করলে তো আমরা খুশি হতাম, আমরা বলতে পারতাম যে এই কাজগুলো হয়েছে। সুযোগ ছিল, সুযোগ ছিল। কিন্তু আমি যদি সুস্মিতা বা সুভাষিসের জায়গায় হতাম, আমি কেন সব্যসাচীকে ভোট দিতাম?
তার কারণ অতি বাম মানুষও কল্পনাও করবে না এই মুহূর্তে বামেদের সরকার কেন্দ্রে হবে। অতি বাম সমর্থকও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা চলছে তাতে সরকার বদলানোর কোনো চিহ্নমাত্র নেই। সেক্ষেত্রে তাহলে আমি সব্যসাচী চট্টোপাধ্যায়কে বা সব্যসাচী চ্যাটার্জিকে বাম একজন সাংসদ হিসেবে মনোনীত নির্বাচিত করেন কেন? সরকার করার জন্য না, অবশ্যই না। এই সরকার করার জন্য আমার বক্তব্য, আপনাদের তো রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনোটাই থাকবে কেন সরকার করবেন? মানে একজন সাংসদের কাজ কি? প্রাথমিক কাজ হচ্ছে তার কনস্টিটুয়েন্সিকে রিপ্রেজেন্ট করা সংবিধান মোতাবেক। এগুলো আমরা বলে যাচ্ছি এ পারবে ও পারবে না। এটা কোথা থেকে বলছি? সংবিধানে দুটো বিষয় আছে। এক, প্রথমে আপনার সাংসদরা নির্বাচিত হবেন, তারপর তারা মিলে তাদের লিডার নির্বাচিত করবেন। এইটুকু জায়গা সংবিধানে বলা আছে। কে পারবে কে পারবে না এই স্পেকুলেশনের জায়গাতে আমাদের সংবিধান কোনোভাবে স্পেকুলেশনকে অ্যালাউ করে না, করতে চায়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ নট দি ইন্টেনশন অফ দি ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন। তারা স্পেকুলেশনের উপর সংবিধানকে ছাড়তে চাননি। সংবিধান খুব স্পেসিফিক, ডেফিনেট, যে আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন। কাকে প্রতিনিধি নির্বাচিত করবেন? আমরা যে কথাটা বলছি, বামেদের সাংসদ বা দুই জায়গায় বললাম তৃণমূলের সাংসদরা ছিলেন, তারা কিছু করলেন না। বামেদের সাংসদ যখন বেড়েছিল, স্বদেশ চক্রবর্তী তার অন্যতম ছিলেন, সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু 100 দিনের কাজ, যেটা নিয়ে আজকে পর্যন্ত আমরা আলোচনা করছি, আজকে তৃণমূল বিজেপি মারামারি করছে, সেটা আইন করে সেই সময়ই পাশ হয়েছিল ইউপি 1-এর সময়। তাহলে ওটা একটা কাজ, নীতি পরিবর্তনের প্রশ্নে কাজ। কিন্তু এই যে কাজটা করতে গেলে নীতির প্রশ্ন, আর নীতির প্রশ্নটা বাড়াতে গেলে প্রতিনিধি পাঠাতে হবে। প্রতিনিধি পাঠাতে গেলে আপনাকে ভোট দিয়ে ভোটে বামপন্থীদের জেতাতে হবে, তাহলে বামপন্থীদের এই নীতিগুলো ইমপ্লিমেন্টেড হবে। সেই জন্য বারবার বলছি, এটা দেশের লোকসভা ভোট। এই লোকসভা ভোটে দেশের নীতি ঠিক হবে। আর নীতি নির্ধারণের প্রশ্নে যখন দক্ষিণপন্থার সাথে বামপন্থার একটা লড়াই খুব ডেফিনেট, খুব প্রিভেলেন্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে আমার মনে হয় যে মানুষ এই বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। কারণ ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে আজকে একটার পর একটা সিদ্ধান্ত যখন এই কেন্দ্রের সরকার নিচ্ছে, এবং যেখানে আমরা বলছি এরপর যদি ইফ দে কাম ব্যাক টু দি পাওয়ার, তারপর হয়তো নির্বাচনই আর হবে না। হাওড়ার লোকেরা তো এটা নিজেরা দেখছেন। উই আর এক্সপিরিয়েন্সিং ইট সিন্স 2018। 2018 থেকে হাওড়া পুরসভার ভোট নেই। ফল, রাস্তায় জল নিকাশি নেই, হাওড়ায় রাস্তাঘাট তৈরি হচ্ছে না, কলোনিগুলোর অবস্থা খারাপ, খাল যেগুলো সংস্কার হচ্ছে না। এমনকি এই যে ধুলোগড়কে কেন্দ্র করে যে আপনার শিল্প হাব, সেখানকার যে বর্জ্য, 2016-তে আপনার মনে আছে ঋতব্রতদা, ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, আমাদের ক্লাসিফাইড রুলস হলো যে ডিসপোজেবল নন ডিসপোজেবল আলাদা আলাদা করা। তার মধ্যে আপনি জানেন যে হসপিটাল ওয়েস্ট, তারপরে আপনার যেগুলো টক্সিক ওয়েস্ট, এগুলো আলাদা করার আলাদা পদ্ধতি আছে। বিশেষ করে যেখানে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি থাকে সেখানে এগুলো করতে হয়। সেখানে দাঁড়িয়ে আজকে সেই জলগুলো আজকে কিন্তু বেরিয়ে সেই খালের মধ্যে পড়ছে। আপনি দেখবেন আমার পেজেও আমি করে এনেছি, ওখানে প্রচারে গিয়ে ভিডিও, যে পুরো খালটা বর্জলা খাল বলে ওইটার নাম, যেটা সাকরাইল থেকে গঙ্গায় লিঙ্ক হচ্ছে, উপরের পুরো লেয়ারটা হচ্ছে পুরো টক্সিক এবং সেটা লাল, এবং সেই জলটা গিয়ে কিন্তু গঙ্গায় পড়ছে। মানে এবং অদ্ভুত, এটাই হচ্ছে বোধহয় সমাপতন যে নমামি গঙ্গে বলে একটি প্রজেক্ট আছে, যেটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। রাজ্য সেচ বন্ধ করছে, রাজ্যের খাল বিল পুকুর নষ্ট হচ্ছে গ্রামে, আর গিয়ে সেটা আলটিমেটলি গঙ্গাকে নষ্ট করছে। আর রাজ্য সরকার, কেন্দ্র সরকার যারা চালান, তারা গঙ্গা আরতি করতে দেবেন কি দেবেন না এই নিয়ে মারামারি করছেন। হাওড়াতে ওটাই ইংলিশ ইস্যু করবার চেষ্টা করছেন। ফারাকটা হচ্ছে এই জায়গায় আমরা যদি আসি, মানে বামপন্থীরা যদি আসি, উইল ট্রাই টু অ্যাড্রেস দি ফান্ডামেন্টাল ইস্যুস, ওই সংস্কারগুলোর দিকে আমরা নজর দেবো। সব্যসাচী, তাহলে আমরা ধরে নেব যে ডাবল ইঞ্জিন সরকার না থাকুক, সিঙ্গেল ইঞ্জিন সরকার না থাকুক, একজন প্রতিনিধি আইনসভাতে গিয়ে মতাদর্শগতভাবে দক্ষিণপন্থীদের সঙ্গে যে সংঘর্ষ সেটা অনিবার্যভাবে হবে। আবার অন্যদিকে সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সেই দিকেও দৃষ্টি দেবে। এটাই। আমি এবার চলে যাব সুভাষিস। তো হাওড়ার তো একেবারে হাতের মুঠোর মতো চেনে। হাওড়াতে আমাদেরও অনেক বন্ধু থাকে, আমাকেও অনেক সময় যেতে হয় হাওড়াতে। পৃথিবীর অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে আমি আশ্চর্য হব না কয়েকদিন বাদে হাওড়ার যদি নাম থাকে। আছে এখনই। এই বিষয়ে কোথাও রাজনীতি ছাড়া, কোথাও
কোনো দল বা আমি কোনো রকম এই লোকসভা, বিধানসভা, পুরসভা নির্বাচনের মধ্যে যাচ্ছি না। কোথাও কি হাওড়ার মানুষ তারা কি এটা টের পাচ্ছেন, নাকি যখন টের পাবে অনেক বিপদ হয়ে অলরেডি টু লেট, অলরেডি টু লেট। হাওড়াতে এক একটা অঞ্চল এমনভাবে রয়েছে, আপনি চলে যান লিলুয়ায়, আপনি চলে যান বেলুড়ে, আপনি চলে যান মধ্য হাওড়ার একটা পার্টি, আপনি চলে যান উত্তর হাওড়ায়, যেভাবে আপনার বিল্ডিং স্যাংশন হয়েছে, আনঅথরাইজ বিল্ডিং যেভাবে, ইলিগাল কনস্ট্রাকশন যেভাবে হয়েছে, ভয়ানক ভয়ানক। এবং আমি বলছি, আমি এই কথাগুলো বলছি এই কারণেই, কারণ এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের কন্ট্রিবিউশন। এটা শুধু মানুষকে প্রতারণা করলেন না, কারণ যে মানুষগুলোর বাড়ি এগুলো হয়েছে সে মানুষগুলোর বিরুদ্ধে যদি এগুলো আইন আদালতে গেলে আদালত এগুলো ভাঙতে বাধ্য এই মুহূর্তে। আপনি জানেন কী অবস্থার মধ্যে আছে। আমরা একটি জায়গা নিয়ে কয়েকদিন আগে কথা বলছিলাম, বাড়ি ভেঙে পড়লো, মানুষের জীবন সংশয় হলো। এই জিনিস হাওড়া হতে মানে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে হাওড়ায়, কে রেসপন্সিবিলিটি দেবে? আমি বললাম সেই সময় তৃণমূলের সরকার, তৃণমূলের পুরসভা, ডক্টর রতিন চক্রবর্তী মেয়র এবং শ্রী প্রসূন ব্যানার্জি এমপি। 13 সালে হাওড়া পুরসভাতেও তৃণমূল এসেছিল, পুরসভা ভোট ছিল, আর 13 সালেই কিন্তু প্রসূনবাবু প্রথম উপনির্বাচনে জিতে এসছে। মানে ভয়ঙ্কর আনঅথরাইজড কনস্ট্রাকশন। তাহলে কী করতে হবে? এবার একটা প্রশ্ন আসবে, তাহলে এত মানুষকে আমি কোথায় রাখবো? মানে উইচ রিকোয়েস্ট প্ল্যানিং করতে হবে তো একটা শহরকে বাড়ানোর জন্য। শহরের বৃদ্ধি ঘটবে, শহরের ভিতরে কীভাবে ফ্লাইওভার হবে, শহরের ভিতরে কোথায় আন্ডারপাস করবে, এই প্ল্যানিংটা তো থাকবে। শুধু নির্বাচনের আগে বললাম এই ট্রেন চলে যাবে ধুলোগড় অব্দি, লাভ আছে? এই তো বামফ্রন্ট পরিকল্পনা করেছিল কবে, আর আজকে হচ্ছে। এখনো পর্যন্ত শিলান্যাস হয়েছিল এই যে মেট্রো হাওড়া ময়দান, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রদম মুখোপাধ্যায় তারা শিলান্যাস করেছিলেন, সেই সময় পরিকল্পনা হয়েছে, আজকে সেটা ফুলফিল হল। পরিকল্পনাটা তো করে যেতে হয়, পরিকল্পনাটা কালকের জন্য নয়। একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে কিছু টাকা কিছু লোক পেয়ে গেলেন, এটা তাদের উপকার হলো, কিন্তু 10 বছর পর যে জেনারেশন আসবে সেই জেনারেশনের জন্য কিন্তু এটা ভয়াবহ হয়ে উঠবে। আপনাকে আগে যেমনটা দেখেছিলাম এখন তার থেকে একটু স্কিন টোনটা চাপা পড়েছে, এটা কি সানস্ক্রিন একদমই মাখা হয় না তার জন্য, রোদে ঘুরে ঘুরে? সানস্ক্রিন মানে ক্রিম মাখলে এই করবার মানে কালো হবে না বা পুড়বে না, প্রশ্নটা হচ্ছে সেটা না, সেটা মাখা হয় না। আমরা হাঁটি, সবসময় হাঁটি, আমরা হেঁটেই এই লড়াই করব, কারণ হাঁটাটা আমাদের কাছে খুব প্রয়োজনীয়। এবং আমাদের দেশের রাজনীতি, আবার বলছি, আমাদের রাজনীতির উত্তরাধিকার বহন করতে হয়। আমাদের রাজনীতির উত্তরাধিকার হচ্ছে, আমাদের দেশের রাজনীতির উত্তরাধিকার হচ্ছে, এটা স্বাধীনতা সংগ্রামের যে উত্তরাধিকার তাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। এই হাঁটা দিয়েই কিন্তু স্বাধীনতা সংগ্রামের বার্তা ছড়িয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। আমরা এটাকে অস্বীকার করতে পারবো না, ফলে এটা করে যেতেই হবে। মানুষের কাছে পৌঁছতে গেলে পায়ে হেঁটেই পৌঁছতে হবে। হাওয়াই চটি পরে মানে ভোটের প্রচারে গেলে কি মানে ভোটারদের কাছে, প্রার্থী হিসেবে ভোটের প্রচারে গেলে তো ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাটা কি বাড়ে? আমি এইখানে আসবার সময় হয় জুতোটা গাড়িতে খুলে রেখে জুতোটা পরে না, আমরা সৃজনকেও দেখলাম হাওয়াই চটি। আমি জুতো পরেই হাঁটছি, কারণ আমার পায়ের একটা সমস্যার জন্য সবসময় আর কি জুতোটা করে পরতে হয়। দেখুন, হাওয়াই চটি পরে গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয় নয়। গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে কি পড়লেন সেটা খুব একটা ম্যাটার করে না। আমার কাছে খুব পরিষ্কার হিসেব এক্ষেত্রে, আপনি মানুষের কাছে যান, যদি আপনি ওই যে একটা কথা আছে না, যে ওই রবীন্দ্রনাথের কবিতা, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। যদি সত্য মূল্য যে কাজে আপনি দেবেন না, আপনি যদি পুরোটাই ওইভাবে একটা চলতে থাকেন, মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে বারবার এটা হয়ে থাকে। মানে এই যে আমরা বলি না, জ্যোতিবাবুকে কোনোদিন একটা মানে কোনো জায়গায় গিয়ে ফেস টুপি পরতে হয়নি। আবার জ্যোতিবাবুকে কোনোদিন দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই নাটক করতে হয়নি, কোনো পুজো করছেন বা কিছু করছেন, তিনি তার মতন চলেছেন। কিন্তু জ্যোতিবাবুর যে কাজটা ছিল অ্যাডমিনিস্ট্রেটর, যে তিনি ফেস টুপি পরবেন, যিনি পুজো করবেন, দুজনকে প্রোটেক্ট করা, প্রশাসকের কাজ হচ্ছে প্রোটেক্ট করা, সেই কাজটা তিনি করছেন। অর্থাৎ আমি যদি আমার কাজটা যদি ঠিক করে করি, তাহলে আমার মনে হয় আপনি হাওয়াই চটি পরুন আর আপনি অন্য কোনো জুতো পরুন, এটা খুব একটা ম্যাটার করে না। তবে যেদিকে এগোচ্ছে সব কিছু, মেহনতি শ্রমজীবী মানুষের প্রতীক যে কাস্তে হাতুড়ি তারা বা কাস্তে হাতুড়ি,
এবং আগামী দিনে কিন্তু যেভাবে আমি বামেদেরও হাওয়াই চটি পড়তে দেখছি এবার লোকসভা নির্বাচনে, এবং তার আগে হাওয়াই চটি যেহেতু একটা ব্র্যান্ড বাংলার রাজনীতিতে রয়েছে এখনো পর্যন্ত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে, যে কোনো দিন কিন্তু কেউ হাওয়াই চটি প্রতীকটা নিয়ে নিতে পারে আমার যা মনে হচ্ছে। অ্যাপ্লাই করলে বোধহয় পাওয়াও যেতে পারে এখন, মানে কোনো নির্দল প্রার্থী করতেই পারেন। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে হাওয়াই চটি বা যে কারণে আপনি শব্দটাকে বললেন ব্র্যান্ডিং, আমাদের একটা ফান্ডামেন্টাল কাজ হচ্ছে কি জানেন, ব্র্যান্ডিং ভাঙা। ব্র্যান্ডিং ইমপ্লিফাইজ মনোপলি দিনের শেষে। এটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকারক যে কোনো ক্ষেত্রে। ব্র্যান্ডিং ভাঙতে হবে। হাওয়াই চটি হোক আর বেশ দামি জুতোই হোক, এর ব্র্যান্ডিং না। সকলের জন্য যদি কোনো কিছুকে রাখতে হয় তার জন্য এই ব্র্যান্ডিংয়ের কনসেপ্ট ভাঙতে হবে, এবং সেটা রাজনৈতিক নেতাদের ইমেজ বিল্ডিংয়ের ক্ষেত্রেও যে ব্র্যান্ডিংয়ের ধারণা তাকেও ভাঙতে হবে। এটা তো সব্যসাচীকে বলতেই হবে বাম প্রার্থী হিসেবে, কারণ রথীন বাবুর জন্য অমিত শাহ বা স্বয়ং নরেন্দ্র মোদী এসে ভোট চাইবে, আবার প্রসূনবাবুর জন্য ভোট চাইতে চলে আসবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীর জন্য কে আসবে? কোথায় সেরকম কোনো হেভিওয়েট বাম? আবার বললাম হেভিওয়েট নয়, বামেদের আমাদের পার্টির নেতৃত্ব রয়েছেন, আমার সঙ্গে যারা আমাদের সমর্থন করছেন ভারতীয় জাতীয় কংগ্রেস, তাদের নেতৃত্ব রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ আছেন, প্রচুর যারা যন্ত্রণাবিদ্ধ মানুষ রয়েছেন। আমি একটার পর একটা গ্রামে যাচ্ছি, একটার পর একটা শহরাঞ্চলের যে সমস্ত জায়গা, প্রতিটা ওয়ার্ডে যাচ্ছি, প্রতিটা জায়গায় যে মানুষ আছেন সেই মানুষই করে যাচ্ছেন। আপনি জানেন যে হাওড়ায় যে টোটোওয়ালাদেরকে পুলিশ রোজ ওই লাঠিপেটা করে গাড়িতে, আর স্ট্যান্ডে দাঁড়াতে গেলে তৃণমূলকে তোলা দিতে হয় পুলিশের গণ্ডগোলে পড়তে, সেই টোটোওয়ালারা তারাও কিন্তু যেতে 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 কিন্তু নামটা বলছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। যে কর্পোরেশনের ওই এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রাকচুয়াল স্টাফ, যিনি মাইনে আজও পাননি, এই যে গ্রামে যাওয়া হচ্ছে, যখনই গ্রামে যাওয়া হচ্ছে বলছে না যে 34 বছরের অপশাসনের পর এখন এসে আর কি একটা লাভ? অদ্ভুত জিনিস দেখছি ঋতব্রত, আমি আপনাকে বলছি, যখনই আমরা যাচ্ছি ওই বহু জায়গায় এসে বলছে এই কিছু হয় না, এই তো সবাই আসে, কিছু করে না। আমরা কোথা থেকে করব? আপনারা আসেন না কেন? আসেননি কেন? এরকমও জায়গা আছে হয়তো যেতে পারা যায়নি, পৌঁছানো গেছে, একটু একটু করে তো এগোচ্ছি আমরা, পৌঁছানো গেছে। মানে আপনারা আসেননি কেন, এটাও মানুষের অভিমান আমাদের কাছে। এটাই বামপন্থা, তাদেরকে অনেক বেশি নিজের তারা মনে করে। এবং এটা বলতে বলতে যে কথাটা উঠে আসছে যে তারা জানেনই না তাদের প্রতিনিধিরা কারা, কাদেরকে ভোট দিয়েছেন, জানেনই না। তো আমি জানি না ওনারা জানেন কিনা জনপ্রতিনিধিরা, যে তার এমন এমন জায়গা আছে যেখানে জল কিনে খেতে হয় ঋতুব্রতদা। হাওড়া সদর লোকসভায় সাঁকরাইল বিধানসভার একটা জায়গা জল কিনে খেতে হয়। এটা মজার ঘটনা বলি, একটা কলোনিতে গেছি প্রচারে, মানে অভিমান রাগ সব কিছু বলার পর তারা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে আমার বাড়ির পাশেই জঞ্জাল। আমি বললাম কি, মানে জঞ্জাল সাফ হয় না? মানে বছরখানেক হয়নি। পৌরসভা নেই, কী হয়েছে? বলছে রোজ আসে কর্পোরেশন, এসে জিজ্ঞেস করে যায় ডেঙ্গু হয়েছে বাড়িতে, কিন্তু জঞ্জাল পরিষ্কারটা কেউ করে না। ডেঙ্গু হয়েছে কিনা খোঁজ নিতে আসে, কিন্তু জঞ্জাল পরিষ্কার করে না। তাহলে এটা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়ার বাস্তব অবস্থা। ফলে এখানে নরেন্দ্র মোদী আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, কোনো কিছু ম্যাটার করে না। মানুষ তার জীবন যন্ত্রণা থেকে ভোট দিচ্ছে। তাহলে কি ধরে নেব সব্যসাচীর পুঁজি হচ্ছে দুটো, এক শাসকের অন্দরমহলে যে ক্ষোভ রয়েছে বা বিক্ষুব্ধ যারা রয়েছে এক তারা, আর দ্বিতীয় দীর্ঘদিন যারা পরিষেবা পাননি তাদের অসন্তোষটাকে কাজে লাগানো। না, সব্যসাচী এগুলোতে কোনোটাতেই বিশ্বাস করে না। সব্যসাচী মানুষই বিশ্বাস করে, সব্যসাচী প্রত্যেকটি মানুষের কাছে যাবে, এটাই তার পার্টি বলেছে। তার পার্টির একটাই কথা, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছুন, তার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন। দুই, এইটাকেই সম্বল করে আমি নির্বাচন লড়ছি এবং ওটাকে সম্বল করেই নির্বাচন লড়ব। এবং এটা আমাদের রাজনীতিতে এস্টাবলিশ করার প্রয়োজনীয়তা আছে যে মানুষই শেষ কথা। মানুষ মানুষের জন্য ভোট দেবেন, নিজেদের জন্য ভোট দেবেন। কাউকে মুখ্যমন্ত্রী করার দায়, মুখ্যমন্ত্রী রাখার দায় মানুষের নেই, কাউকে প্রধানমন্ত্রী রাখার দায় করার দায় মানুষের নেই। এইটাকে এস্টাবলিশ করানোটাই হচ্ছে আমার কাজ, আমার পার্টি এই কাজটার কথা বলছেন বারবার করে, যে মানুষের হাতে মানুষের ক্ষমতা পৌঁছানোর কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা আমি চেষ্টা করব মন প্রাণ দিয়ে করবার।
মানুষের কাছে পৌঁছচ্ছেন, মানুষের কথা শুনছেন, তাদের বেদনার কথা শুনছেন। 2011 সালে তাহলে বাম দুর্গ ভেঙে গেল কেন? তার আগে কি মানুষের কাছে পৌঁছয়নি? মানুষের অবিশ্বাস কেন জাগলো তখন? আমি আবার বলি, বিশ্বাস অবিশ্বাস কখনো মানুষ আস্থা রাখেন, কখনো মানুষ আস্থা রাখেন না। আমাদের মানুষে আস্থা রাখতে হবে, এর কোনো প্রশ্ন নেই। 2011 সালে কারণ ছিল, সেই কারণ আমরা আলোচনা করেছি, বহু জায়গায় আলোচিত হয়েছে। 2011 সালে কেন সরকার চলে গেল, বহু কারণ ছিল। কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 2011 আর 2024-এর মধ্যে যে ফারাক আছে, এই যে গঙ্গা দিয়ে এতটা জল বেরিয়েছে, গড়িয়ে গেছে, এটাকে নিয়েই তো আমাদের এগোতে হবে। এর পরেরটাতে আমরা এগোবো, আমরা কি কতটা এগোতে পারলাম? আমরা তো 2024-এ দাঁড়িয়ে কথাটা বলছি, 2011-র পর অনেকগুলো বছর কেটে গেছে। আমরা কি এখনও ওই 2011 কেন বিশ্বাস ভেঙে গেল? ফ্যাক্ট, বিশ্বাস মানুষ রাখেননি, আস্থা রাখেননি, সরকার চলে গেছে। এবং গণতন্ত্রে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, একটা সরকার চলে যাওয়া। চিরস্থায়ী সরকার কেউ রাখতে পারে না, রাখা উচিত নয়, থাকতে পারে না। তাহলে ব্রিগেড ভরছে, ভোট ব্যাংকও কি ভরবে? নিশ্চয়ই। মানুষ যদি তার ভোট দিতে পারেন, মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করেন, এবং আমরা যদি মানুষকে যদি সঠিকভাবে সেটা আমরা আমাদের বক্তব্যটাকে তুলে নিয়ে যেতে পারি মানুষের কাছে, নিশ্চিতভাবে আমি আপনাকে কথা দিতে পারি যে এবারে বামপন্থীদের ফল অনেক 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 ভালো হবে এবং আমরা জিতবো। হাওড়া থেকে তো জিতবো বটেই। অনেকেই বলছেন যে প্রোডাক্টটা খারাপ কিন্তু সেলসম্যানগুলো খুব ভালো। অনেকেই বলছেন, দীপশিতা, মীনাক্ষী, প্রতিকুর, আরও অনেকে আছেন, সেলসম্যানরা খুব ভালো কিন্তু প্রোডাক্টটা চলছে না মার্কেটে। প্রোডাক্ট, সেলসম্যান, এই শব্দগুলো রাজনীতির শব্দ কোনোদিন ছিল না। এগুলো নির্দিষ্ট একটি সাবজেক্টের শব্দ, নির্দিষ্ট একটি স্কুলে পড়ানো হয়, ম্যানেজমেন্ট স্কুলে পড়ানো হয়। ম্যানেজার্স তারা এটা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু যারা রাজনীতি করবেন, যারা পলিটিশিয়ান, কালকে তারা স্টেটসম্যান হতে পারেন, তাদের মধ্যে কেউ কেউ হয়ে উঠতে পারেন, তারা যদি এখন এই প্রোডাক্ট আর সেলসম্যান এই 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 টার্মিনোলজিতে আলোচনা করতে থাকেন, তাহলে কোম্পানি চালানো আর সরকার চালানো তো এক বিষয় হয়ে যায়, যেটা হচ্ছে মানে এই মুহূর্তে চলছে। কিন্তু এখন তো বামেদের যে অবস্থা, এনজিও চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে আপনি কি চালাতে চাইছেনটা খুব ইম্পর্টেন্ট। এনজিও নয়, পার্টি চালাতে হবে। পার্টিটাই চালানো হচ্ছে, কঠিন কাজ চলছে। জনগণের জন্য পার্টি দরকার, আর সেই পার্টি চলছে, পার্টি তৈরি হচ্ছে। ডিওয়াইএফআই থেকেই আপনার উত্থান, তো সেক্ষেত্রে প্রচারে গিয়ে যুব সমাজের সাড়া পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি। আমার হাওড়ার সদর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটো বিধানসভা কেন্দ্র, যেখানে না প্রচুর প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা এখানে নয়, তারা বিভিন্ন জায়গায় আছেন। যে ভাবুন তো, বাড়িতে বউ বাচ্চা পরিবার রেখে তাদেরকে চলে যেতে হয় এবং সেখানে তারা গাদাগাদি করে থাকেন, তারা সামান্য রোজগারের জন্য থাকেন। এখন মুখ্যমন্ত্রী তাদেরকে বলছেন ভোট দিন, ভোট দিয়ে চলে যান। এখন আর থাকতেও বলছেন না, তাদের ভোট দিতে বলছেন। এই রকম এই মানুষগুলোর ভোট তো তারা তো দেবেন, তারা তো আছেন আমাদের সঙ্গে। যে ছেলেগুলো চাকরি পায়নি, যে ছেলেগুলো রাস্তায় বসে আছে, যে ছেলেগুলো দিনের পর দিন একটা কাজের খোঁজ করছে, কারখানার কাজ, হাওড়ায় কারখানার কাজ নেই, একটা সময় কারখানার কাজ ছিল, নেই। হাওড়ার একটা বড় অংশে জরি শিল্প, 2013-14-তে মুখ্যমন্ত্রী বলেছিলেন জরি হাব হবে। দেখা গেল বামফ্রন্টের আমলে ওখানে রোজগার হতো খুব খেটে 450 থেকে 700 টাকা পার ডে। এখন ওটা কমতে কমতে দাঁড়িয়েছে 200 থেকে 250 টাকা পার ডে। মাঝখানে কিছু ফোরে কিছু মিডলম্যান ঢুকে গেছে, যারা টাকাটা নিয়ে মজুরি নিয়ে জরিশিল্পী সেটা পাচ্ছে না। প্রশাসনহীন অবস্থায় চলছে সবটা। কাপড়ের শিল্প, আজকে প্রতিটা গাড়ি পিছু 3000 টাকা করে দিতে হয় পুলিশকে। আমাদের হাওড়ার একটা বড় অংশ হাট নির্ভর, আজকে সবটা রুইন হয়ে যাচ্ছে। একই কেন্দ্রীয় সরকারের নীতি, জিএসটি পিএসটি সব করে একদম 12টা বাজিয়েছে। তার উপরে এখানে রাজ্য সরকারের পুলিশ, এদের অত্যাচার, তা কাস্টমার আসছে তাকে ধরছে, ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আপনি পুরো সাঁকরাইলের একটা অংশ, দক্ষিণ হাওড়ার একটা অংশ যদি দেখেন, সেখানে কাপড় শিল্পের একটা বড় প্রভাব আছে, আজকে একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাহলে মানুষ ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না, খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তারা কি করবে? তাদেরকে তো একটা পথ বাঁচতে হচ্ছে এবং তারা বিকল্পসীমে বামপন্থী পথেই তারা বেছে নিতে চাইছেন, কারণ তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তাদের তো আর মানে ধ্বংস করতে গেলে নিজেদেরকে, তাহলে সুইসাইডাল পাথ ইজ অলওয়েজ ওপেন, সে তো আছে। কিন্তু মানুষ যারা বাঁচতে চাইছেন, থাকতে চাইছেন,
শান্তিতে থাকতে চাইছেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইছেন, তারা আস্তে আস্তে করে বামপন্থীদের পক্ষে জড়ো হচ্ছেন এবং এটা ফ্যাক্ট। না, এখানেই আমার প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই ব্যান্ডিংয়ের তত্ত্ব যেটা বলছিলেন এটাকে ভাঙতে হবে, তার জন্যই বামপন্থীরা কাজ করে চলেছে। কিন্তু আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে যে সমস্ত শিল্প ওরা ভাওড়ায় ছিল, সে সমস্ত শিল্প আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছি যে মল হচ্ছে, ছোটোখাটো দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তা আপনি যদি পার্লামেন্টে যান, যদি যেতেন, তাহলে এনাদের জন্য কিছু করবেন? জিএসটি বিএসটি তো থাকলোই, কিন্তু তারপরেও যেটা খুব প্রয়োজন, একজন এমপির কাজ, এমপির ক্ষমতা খুব সীমিত, তিনি আলোচনা করতে পারেন, নীতি তৈরিতে অংশগ্রহণ করতে পারেন, এবং এই গ্যারান্টিটা বামপন্থী এমপিরা নিতে পারেন। যেখানে আলোচনা করলেন, আলোচনা করেও সেটা হলো না, তিনি রাস্তার লড়াইটাতে আবার চলে আসবেন, রাস্তার লড়াইটাও তিনি কন্টিনিউয়াসলি করে যাবেন, হান্নান মোল্লা দেখবেন। কিন্তু একটা কথা যেটা খুব আমি বলতে পারি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের অর্থনীতির যে অভিমুখ, সেখানে দাঁড়িয়ে একটা ব্যালেন্স খুব প্রয়োজন। এই যে বামপন্থীরা যখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি করেছিলেন, তখন পাশেই যাতে দোকানগুলো থাকতে পারে তার জন্য ওই শর্ত চাপিয়েছিলেন, শর্ত চাপানো হতো তখন, যে একটা বিনোজিন কিছু শর্ত থাকতো। যেমন তখন ওইগুলো হয়েছিল বোধহয় 1000 টাকা পর্যন্ত মিনিমাম তোমায় শপিং করতে হবে ওখান থেকে যদি কিনতে হয়, তাহলে তুমি পারবেন না। এইগুলো আমি একটা বললাম, মানে এটাই যে 1000 টাকাই হতে হবে আর ওই শর্তই থাকবে এরকম বিষয়টা না। কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই যে প্রোটেকশন, সেফটি ভালভ কাদের জন্য? আমাদের যে মানুষগুলোর সেফটি প্রয়োজন তাদের জন্য। তাহলে ব্যবসা এবং মানুষ এর মধ্যে একটা ব্যালেন্স। আমরা যখন সিঙ্গুরের শিল্পের কথা বলেছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্যের যে কর্মসংস্থানের কথা, আমরা কর্মসংস্থান কথাটা কেন, ওখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের চাকরি হবে, কাজ হবে, এটা হচ্ছে অভিমুখ। এবং কাজটা তৈরি করাটা হবে সরকারের কাজ, তার জন্য আমি শিল্পকে আনছি। শিল্পপতিদের পেট ভরানো বা শিল্পপতির ছেলের বিয়েতে লাড্ডু খাওয়ানো সাংবাদিককে, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হবে কাজটা যাতে হয় আমাদের দেশের মানুষের কাছে যাতে একটু টাকা বেশি আসে, টাকাটা যাতে রোল করে, গ্রামীণ বাজার যাতে ভালো হয়, তাতে করেই আমাদের শহর গ্রাম এই কানেক্টিভিটি বাড়বে এবং মানুষ মানুষের সাথে নিজেকে মেলাতে পারবে, প্রতিটি জায়গার মানুষ, এবং সবাই এই উন্নয়নের ভাগিদার হতে পারবে। আমার এখানে মানে যেহেতু সময় কম কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, এখানে আমার একটা প্রশ্ন করতেই হচ্ছে যে কোথাও কি মনে হয় না যে এই যে শর্ত চাপিয়ে দেওয়া কোনো ব্যবসায়িক সংস্থার ওপরে, ইলেকশন বন্ডে গোপনে কাউকে টাকা দেওয়ার থেকে বরং শর্ত চাপানোটা আরেকটা কোথাও যেন বেড়ি পুড়িয়ে দেওয়া, সেখানে ব্যবসা এবং যে বাজার অর্থনীতিতে যে রাজনৈতিক দল হিসেবে শর্ত চাপাচ্ছি না, আমি তো সরকার হিসেবে শর্ত চাপ না, এখন যেটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যে একটা কোম্পানি বা একটা বহুজাতিক সংস্থা, তারা এলো, রাজ্যে আসতে পারে, কেন্দ্রে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, সরকারি শর্ত তাকে আরো বেশি বেরিয়ে পড়িয়ে দেওয়া হয়, তার থেকে ইলেকশন বন্ডে টাকা দিয়ে জমিটা পেলে ভালোই হয় না। আবার বললাম, সেটা হচ্ছে একদম মানে এক পেশে তাদের জন্য সুবিধা করে দেওয়া। সরকারের কাজ এক পক্ষের জন্য নয়, সরকারের কাজ ব্যালেন্স করাও নয়, সরকারের কাজ দেশের জনগণকে রক্ষা করা। শিল্পপতি ব্যবসা করবেন, নিশ্চিতভাবে ব্যবসা করবেন, কিন্তু তার যে কমিটমেন্ট, তিনি যে কমিটমেন্টগুলো জনগণের প্রতি সরকার চাইবে, সেটা তাকে রাখতে হবে। এই নিয়ন্ত্রণ যদি সরকারের না থাকে, তাহলে সরকার রাখারই কোনো মানে হয় না, নির্বাচনী করার মানে হয় না। যার জন্যে আমরা বলছি তো, মোদি গভর্নমেন্ট যদি এরপরে আসে, এইরকমই চিত্রতা হবে। এত কিছু বলার কিছু নেই, নব্য উদারবাদ টুদারবাদ, বোঝার একটাই কথা যে সরকারের নিয়ন্ত্রণ আছে কি নেই, সরকারটা ইভ্যাপোরেট করে যাচ্ছে কিনা। সরকার নেই, হাওড়া কর্পোরেশনে 5 বছর নেই, কর্পোরেশন নেই, মানুষ আছে, যন্ত্রণার মধ্যে আছে। আজকে ভারতেও যদি ইলেকশন না হয়, তাহলে মানুষ তো থাকবে, মানুষ তো কনস্ট্যান্ট থাকতে থাকবে। কোথাও কি মনে হচ্ছে না যে এই যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, জানি এত কেলেঙ্কারি, জানি এত ডিবেট, এত বিতর্ক, জানি আদালতে বিভিন্ন সময় আপনাকেও হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বাইট দিতে হয়েছে, আদৌ তার কোনো প্রতিক্রিয়া পড়বে না সমাজে? কারণ 2016 সাল দেখিয়ে দিয়েছে যে ও নারদা হোক, সারদা হোক, ব্রিজ ভেঙে পড়ুক, তার কোনো প্রভাব নেই। এতটাও মানুষকে বোকা ভাবা আমাদের ঠিক না। প্রভাব পড়বে, কারণ এসএসসি বলে নয়, প্রশ্নটা হচ্ছে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দেবার চেষ্টার ক্ষেত্রে মানুষ এটা ভালো চোখে দেখছেন না, মানুষ এটাকে ভালো চোখে দেখছেন না। প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দুর্নীতির দেওয়া হয়েছে, গত কয়েক বছর সময়ে পশ্চিমবঙ্গে দেখি যে স্কুল সার্ভিস কমিশন তার
ওয়ান অফ দি এক্সাম্পলস, এর অসংখ্য এক্সাম্পল আছে। সন্দেশখালী আছে, এটা আছে, ওটা আছে, প্রচুর আছে। আবাস আছে, ওই বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা আছে, সর্বত্রই দুর্নীতি হয়েছে। কিন্তু সমস্যাটাকে যদি এক লাইনে করি, প্রাতিষ্ঠানিকীকরণ দুর্নীতির, মানুষ একে পছন্দ করেন না, করছেনও না। তার জন্য কিন্তু রেজিস্ট্যান্সও হচ্ছে। নইলে সন্দেশখালী ঘটতো না, নইলে দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য কিন্তু মানুষ, মানে দেখেছি তো আমরা, এরকম দৃশ্যও তো দেখেছি, সেই সব নেতাদের জন্য তৃণমূলের নেত্রীরা মিছিল করেছিলেন। এখন আর মিছিল করেন? মদন মিত্রকের জন্য তখন তো মিছিল করে বেরিয়েছিলেন। এখন তৃণমূলকে মিছিল করতে দেখেন, তৃণমূলের নেতারা গ্রেপ্তার হলে। তৃণমূলের নেতাদেরই তৃণমূল বাঁচাতে পারে না, তৃণমূল আপনাকে আমাকে কি বাঁচাবে? যারা দলের লোককে সেফগার্ড আর দিতে পারবে না, একটা ফেল্ড গভর্নমেন্ট চালিয়েছে, তারা আপনাকে আমাকে আর কি দেবার আছে? এই দলটার আর কিছু দেবার নেই। কিন্তু কিন্তু বিপরীত, মানে অন্য দিক থেকে ভাবলে এটা তো ভালো লাগছে যে যারা দুর্নীতিগ্রস্ত দল তাদের পাশে নেই। কোথাও তো এই শুদ্ধিকরণটা, যেটা অনিল বিশ্বাস একসময় কমিউনিস্ট পার্টি অর্থাৎ রাজ্যে সিপিআইএম এর শুরু করেছিল, সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আরে দুর্নীতিগ্রস্তদের পাশে দল নেই কি? তাহলে তো দলের সবচাইতে সর্বময়ী নেত্রীকে তো মানে দল থেকে বার করে দেওয়া উচিত। দল তো নয়, প্রথম কথা আবার বলছি, এটা দলই নয়। উনি যখন যেভাবে বাঁচার জন্য যেটা করার দরকার সেটা উনি নেন। ফলে পাশে থাকা না থাকার প্রশ্নের থেকেও বড় কথা, উনি আর পারবেনই না এটা করতে। কারণ এটা করতে গেলেই আপনি যদি দেখেন যে মোদী সরকারের বিরুদ্ধে উনি নৈতিকভাবে লড়ার অধিকার হারিয়ে ফেলেছেন। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, তাদের যে অবস্থা হয়েছে, সেটা ওনার অবস্থা হতো উনি যদি ইন্ডিয়া জোটের মধ্যে থেকে যেতেন। থাকলেন না, বেরিয়ে গেলেন, জোট ভেঙেছেন, বিজেপির দালালি করছেন, কি হবে? সেটিং না, বিজেপির তৃণমূলের নেতারা ভোট চাইছেন, ধর্মীয় অনুষ্ঠানের মিছিল করে সেখান থেকে তৃণমূলের ব্যানার লাগিয়ে ভোট চাইছেন। আপনি ভিডিও দেখতে চাইলে সেই ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবেন তৃণমূলের প্রতিষ্ঠিত নেতা নেত্রীরা। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. এসএসসির যে স্ক্যাম, সেটি নানা রকম অভিযোগ, এবং সদ্য যেটা রায় দিয়েছে হাইকোর্টের তরফ থেকে যে 26,000-এর চাকরি চলে গেছে, 26,000 চাকরি হারা। তো এই স্ক্যাম নিয়ে আপনার কি বক্তব্য? সত্যি এই স্ক্যামের কোনো সত্যতা আছে? আমার তো বক্তব্য নেই। হাইকোর্টের রায় যখন এসে গেছে সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে স্ক্যাম হয়েছে। এটা এসএসসিকে তো সুযোগ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল দুধ আর জলটা আলাদা করে দাও, সেটাও তো তারা পারেনি করতে, বা সেটা করার যে মেকানিজম সেটাও তাদের নেই। কিন্তু এসএসসির বক্তব্য, তারা তাদের তথ্য দিয়েছে এবং সেখানে তাদের বক্তব্য যে 26,000 নয়, 5,000 সামথিং, আরো বেশি। তো বাকিদের তথ্যটাই তো নেই। বাকিদের 19,000 ওদের মতে ঠিকঠাক। তো আমার মতে 26,000ই নেই। যদি মমতা ব্যানার্জি বলুন 26,000ই ভালো, সবচাইতে ভালো হতো ওটা বলে দিলে। ওটা বলছে না বলে রাগ হচ্ছে, বিষয়টা তা নয়। বিষয় হচ্ছে এই যোগ্য অযোগ্য বাছাবাছি করার প্রক্রিয়াটা যারা করতে পারল না, তারা সবচাইতে বড় অযোগ্য। এদের কাটানোর সময় হয়েছে। সরকারের কাজ যেমন যোগ্যদের চাকরি দেওয়া ছিল, আচ্ছা চাকরি দিতে পারলেন না, কিছু দুর্নীতিগ্রস্ত, ঋতব্রততা যেটা বললেন যে কিছু দুর্নীতিগ্রস্ত ছিল, যাদের পাশে দাঁড়াবো না, জল পরে ধরলো, বার করে দিল। সরকারের কাজ কী হওয়া উচিত ছিল? যোগ্য অযোগ্য এদেরকে সেগ্রিগেট করা, যেটা যোগ্য তাদেরকে রেখে দেওয়া, অযোগ্যদের। তো গভর্নমেন্টও সেখানেও করলো না। মানে গভর্নমেন্ট ওটাকেও উনি আটকাতে যাচ্ছেন যে যোগ্য অযোগ্যদের মধ্যে ওইটা আমি পারছি না করতে। মানে তারা তো সবচেয়ে বেশি অযোগ্য, তারা গভর্নমেন্ট চালাবে কি? বাড়ি চালাতে পারবে না, বাড়ি চালাতে পারবে না, কে কোথায় ঠেলে দেবে, মাথা ফেটে যাবে। সরকার চালাবে কি? এই যে ধরুন রেড ভলেন্টিয়ার্স, শ্রমজীবী ক্যান্টিন, এসব আমরা দেখে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছলাম যে না, এবারে ভোট বামেদেরই দিতে হবে। কিন্তু প্রার্থী দেওয়ার সময় দেখলাম যে যেখানে বাম প্রার্থী না দিয়ে কংগ্রেস বা আইএসএফ একজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা কি আপনাদের ভোট বাক্সে কোনো প্রতিফলন ফেলছে না? আমাদের তো এই নির্বাচনে আপনারা জানেন, আমরা আমাদের সহযোগী দল হিসেবে যারা এসছেন, যারা আমাদের সমর্থন করছেন, সবাইকে আমরা বলেছি আমাদের পক্ষে থাকবার জন্য। আমরা লড়াই করছি, আমাদের সঙ্গে যারা আসছেন তারা রয়েছেন, তারা লড়াই করছেন। লড়াই হবে, আমাদের কথা নিয়ে আমরা লড়াই করছি, এবং আমরা বিশ্বাস করি যে
আমাদের লাল ঝান্ডা, আমাদের যে বক্তব্য সেই বক্তব্য নিয়েই আমরা পৌঁছবো, এবং এর ফলে আমরা ভোট বাক্সে কী প্রতিফলন করেছে 21 সালের ভোটে তার উপর দাঁড়িয়ে 24 সালের কিন্তু প্রভাব পড়বে বলে আমার মনে হয়। কিন্তু শান্তনুর এই প্রশ্নে একটা তো খুব গভীর অর্থ আছে, সেটা হচ্ছে আমি জানি একসময় জ্যোতি বসু বলতেন চোখের মনির মতো বাম ঐক্য ধরে রাখতে, এই ডাক উনি দিয়েছিলেন। কিন্তু এখন এমন অনেক লোকসভা কেন্দ্র যেখানে শুধুমাত্র বামেদের শরিকি স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন কাউকে দেওয়া হচ্ছে বা এমন কোনো দলকে দেওয়া হচ্ছে, আদতে কিন্তু রাজ্যে তাদের কিন্তু 365 দিন তাদের রাজনৈতিক কার্যকলাপ অন্তত মিডিয়াতে বা মানুষের কাছে চোখে পড়ে না। রাজনৈতিক দলগুলোকে সম্মান জানিয়েই বলছি। আর আইএসএফকে তো বামেরা এটা ব্যর্থতা যে তারা ঠিক রাখতে পারলো না, অন্যরা বার করে নিয়ে চলে গেল। প্রশ্নটা যেভাবেই হোক না কেন আমরা বলেছি যে বাম ফ্রন্টকে নিয়েই আমরা এগোবো, বামপন্থী দলেদেরকে আমরা এক জায়গায় জড়ো করব, বামপন্থীর বাইরে যে সমস্ত শক্তি আছে বামপন্থী তাদেরকে আমরা নিয়ে আসবো। বামপন্থী কনসলিডেশন এটা খুব খুব জরুরি আমাদের দেশে দাঁড়িয়ে। পুরোনো হাওড়ার কংগ্রেসিরা ভোট দেবে সব্যসাচীকে কাস্তে হাতুড়ি তারা দেবেন না, যিনি অনুভব করবেন 2024 সালের নিড, এই মুহূর্তের নিড, মোদিকে সরানো, বিজেপিকে হাঁটানো এবং যারা বিজেপির পক্ষে এখানে কাজ করছেন তাদের একসাথে হাঁটানো, যারা এই নিডটাকে অনুভব করবেন তারা সবাই আসছেন। আপনারা ইলেকট্রাল বন্ড নিয়ে কোর্টে গেছিলেন এবং জিতেছেনও, তো যে ইস্যুতে আপনারা ইলেকট্রাল বন্ডটা নিয়ে গেছিলেন সেই একই ইস্যু তো কংগ্রেসও করে বসে আছে, তাহলে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট কেন করলেন এসইসিআইকে ছেড়ে? আমি একটাই কথা বললাম যে ইলেকট্রাল বন্ড, দেখুন রাজনৈতিক দল টাকা নেয় আমাদের দেশে, বুর্জোয়া দল হিসেবে কংগ্রেস বা অন্যান্য দল তারা কোম্পানির থেকে টাকা নেন, কন্ট্রিবিউশন নেন। আমাদের পার্টির আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার, আমরা কখনো এইভাবে কোনো কর্পোরেট টাকা আমরা কন্ট্রিবিউশন আমরা নিইনি, সেটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টও বলছে। কিন্তু অন্যান্য দল তারা দেন। প্রশ্নটা এই জায়গা নয়, ইলেকট্রাল বন্ডের ইস্যুটা হচ্ছে দ্য কোয়েশ্চেন অফ ডিসক্লোজার। আপনি ডিসক্লোজ করছেন কিনা, ডিসক্লোজার। বিজেপি এবং আমাদের মাননীয় দল তারা কিন্তু এই ডিসক্লোজারের প্রশ্নে তারা কিন্তু একই জায়গায় ছিলেন। তাদের ফুটিং কংগ্রেস কিন্তু কারা কারার থেকে নিয়েছেন সেটা দিয়েছেন। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এরা এনজয় করতে চাইছিল এই আইডেন্টিটি ডিসক্লোজারটা যাতে না হয়ে যায় কারা টাকা দিচ্ছে। ইলেকট্রাল বন্ড নতুন কিছু কিন্তু নয়, কন্ট্রিবিউশন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রাজনৈতিক দলকে স্বাধীনতার পর থেকেই দেয়। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আদৌ নিতে পারে কি না, কতটা নেবে, কেন নেবে, রাজনৈতিক দলগুলো কি কোম্পানির কথায় চলছে। কিন্তু ডিসক্লোজার, তার আইডেন্টিটি, এই যে আজকে বেরিয়ে গেল যে কোম্পানি এনাকে টাকা দিয়েছে, সেই কোম্পানি এনাকে টাকা দিয়েছে, সেই কোম্পানিকে জলের দরে রাজ্যের রাষ্ট্রায়ত্ত একটা সংস্থা তাকে শেয়ার বিক্রি করা হয়েছে, দুধের দাম বেড়ে গেছে। শুধু দেখতে পাচ্ছেন। আপনারা যে জোট করছেন, গত বিধানসভায় আপনারা দেখলাম যে আইএসএফ এর সঙ্গে আপনারা জোট করলেন, এবারে জোটটা ভেঙে গেল। এবারে কথা হচ্ছে আইএসএফ এখন একরকম কথা বলছে, বামপন্থীরাও এখন একরকম কথা বলছে, তাহলে আপনাদের এই জোটের প্রতি আমরা সাধারণ মানুষরা কী করে বিশ্বাস রাখবো? আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারছেন কি, আমাদের প্রতি বিশ্বাসটা রাখছেন কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের এই সমাজে এই এই বাকি যে দলগুলো বামপন্থীদের প্রতি বিশ্বাস রাখবেন কি রাখবেন না, তার আগে এই প্রশ্নের উত্তরটা নিয়ে নিন যে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের উপর বিশ্বাস রাখা যায় কি। বামফ্রন্ট, সিপিআইএম কোনোদিন কোনো জোট কোথাও ভাঙেননি, এবারেও ভাঙেনি। যারা বেরিয়ে যাবার বেরিয়ে গেছেন, যারা যখন তাদের কথার সাথে আমাদের মিলেছিল তারা এসেছিলেন। আমরা তো আমাদের জায়গাতে এক জায়গাতেই আছি, আমরা তো কোথাও পরিবর্তিত হইনি। তাহলে বামেরা একা কেন লড়ছে না? আবার সেই একই প্রশ্ন, বামেরা তো লড়ছে, বামেরা তো বামেদের জায়গাতে লড়ছে, বামেদের সঙ্গে যারা আসছেন তাদেরকে নিয়ে লড়ছে না। তবে শান্তনুর প্রশ্নের মধ্যে কোথাও তো এটা রয়েছে যে যারা বাম কর্মী সমর্থক তারা কিন্তু এখনো চায় যে বামেরা একাই লড়ুক। এই লড়াইটাতে যত বেশি করে মানুষকে আমি টানতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে লড়াই, সেই লড়াইটার কারণেই কিন্তু আমরা লড়ছি। আমাদের লড়াইটা অনেক বড় লড়াই, দেশ রক্ষার লড়াই। এই লড়াইতে যারা যারা আমাদের সঙ্গে থাকবেন তাদের সবাইকেই আমরা দিচ্ছি। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন হাওড়া সদরে লড়াইটা ত্রিমুখী নয় দ্বিমুখী। এখান থেকে আমার প্রশ্ন, দলবদল ভোট আসলেই হয়, তাহলে বর্তমান সময়ে দলবদলে যে হয়ে থাকছে
সেটা কি মানুষের স্বার্থে না ব্যক্তিগত স্বার্থে? ব্যক্তিগত স্বার্থ ছাড়া এদের কোনো স্বার্থ নেই। প্রত্যেকে যারা এই দলগুলিকে রিপ্রেজেন্ট করেন, এদের একজনকে যদি এমপি না করা হয়, পরের দিনকে মারামারি করতে শুরু করবে। দেখেছি তো, আপনি বলুন না, এই যে অর্জুন সিং, উনি গেলেন, প্রার্থী হলেন না, সেই বিকেল থেকে বেরিয়ে গেলেন, এখন গিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেছেন। সেই তো একই তো সমস্যা, কে কী হবেন এইটার উপর দাঁড়িয়ে। ফলে দলবদল যারা করছেন, এটা কোনো রাজনৈতিক স্বার্থে না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ। তৃণমূল কংগ্রেস এটার একটা রাজনৈতিক অবয়ব দিয়েছে, একটা পলিটিক্যাল লেয়ার দিয়েছে, দলবদলের ওই রাজনৈতিক একটা সংজ্ঞা দিয়েছে, সেটা করা যায় বিজেপি। এই আমার শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন, কিছু মনে করবেন না। অনেকেই বলে এটা তো জীবনে প্রথম মানুষের জনাদেশের জন্য নির্বাচনে দাঁড়ালেন, এই প্রথম নির্বাচনে একেবারে লোকসভার টিকিটে লড়ছেন। অনেকে বলে সাধারণ ওয়ার্ডে পুরসভায় জিততে পারতেন না, লোকসভায় দাঁড়িয়ে পড়লেন। আমি রেজ্জাক সাহেবের কথা ধরেই বলি, মানে হেলেই ধরতে পারলেন না, কেউটে ধরতে নেমে পড়লেন। আমি আবার বলি যে মানুষের সঙ্গে থাকতে গেলে, মানে আমি এই যে কথাটা যার সম্পর্কে বলেছিলেন তাকে ধরেই বলি, দেখুন হেলে তো ধরা যায়, যে কেউ ধরতে পারে, কিন্তু কেউটে ধরাটা হচ্ছে লড়াই করে ধরতে হয়, সাহস নিয়ে ধরতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের লড়াইটা কিন্তু কেউটে ধরার লড়াই। কেউটে যদি না ধরা যায়, এই কেউটে শুধু আপনাকে আমাকে নয়, ওটা দেশটাকে খেয়ে নেবে, ধ্বংস করে দেবে। এই লড়াইয়ে দাঁড়াতেই হবে, এই লড়াই লড়তে হবে, জিততে হবে। এর বাইরে কোনো সহজ রাস্তা নেই। লড়াই করব, লড়াই করে জিতবো, এই বিশ্বাস আমার আছে, আত্মবিশ্বাস আছে। এবং আমার দল, আমার ফ্রেন্ড, আমার সহযোগী দল এবং সাধারণ মানুষ সর্বোপরি যাদের জন্য লড়াই, তারা আছেন। যত দিন যাচ্ছে সেই মানুষের সংখ্যা বাড়ছে, বাড়াতে পারছি। অসংখ্য ধন্যবাদ নির্বাচনের এই ব্যস্ততার মধ্যে আমাদের আর+ নিউজ রুমে আসার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমরা চাইব আবার আমাদের আর+ নিউজ রুমে আপনি আসবেন। ভোটের ফলাফল যাই হোক না কেন, আপনাকে কিন্তু আবার আসতে হবে, আমরা আবার আলোচনা করব।